নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গলের WBCS, WBP কনস্টেবল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের SSC, রেলওয়েতে একটা করে প্রশ্ন প্রায় প্রতি শিফটেই জিজ্ঞেস করে থাকে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তো চলো এই টপিকটা আজকে আমরা শুরু করি। প্রথমতই ইউনেস্কো, এই কথাটার মানে আমরা জেনে নিই। এর ফুল ফর্ম, ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, এরা কি করে? এরা 1972 সালে একটা লিস্ট তৈরি করে। কিসের ওপর ডিপেন্ড করে? সেই সমস্ত স্থানের ওপর ডিপেন্ড করে যেগুলোর কালচারাল, হিস্টোরিক্যাল আর ন্যাচারাল ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, ভারত 1977 সালে এই কনভেনশনের যুক্ত হয় এবং দেখবে তারপর 1983 সালে প্রথম তাজমহল ও আগ্রা ফোর্ট এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে স্থান পায়। ঠিক আছে, এরপর চলো আরও কিছু ডিটেলস আমরা জেনে নিই এই সম্বন্ধে। এখনও পর্যন্ত ভারতে মোট 44টা এরকম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এর মধ্যে সাংস্কৃতিক যে সাইটগুলো আছে তার সংখ্যা হচ্ছে 36, প্রাকৃতিক সাইটের সংখ্যা 7 আর মিশ্র সাইটের সংখ্যা 1। ওকে, এইবার আমাদের ভারতের মধ্যে মহারাষ্ট্রে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, মোট হচ্ছে 5টা। তাহলে এখান থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে এখনও পর্যন্ত 4টে। ঠিক আছে, কি কি? 1 দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 2 সুন্দরবন, 3 শান্তিনিকেতন আর 4 বিষ্ণুপুরের টেম্পল। আচ্ছা, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পাওয়ার ফলে কি হয় দেখো। এই স্থানগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আলাদা করে একটা গ্র্যান্ট দেওয়া হয়, আর দ্বিতীয়ত ট্যুরিজম বৃদ্ধি পায়। ঠিক আছে, ফরেন যারা ট্যুরিস্ট থাকে তারা কিন্তু মেনলি এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকেই টার্গেট করে। তারা আমাদের মতো নয় যে অফবিট সাইটে যায়, তারা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে আগে দেখবো বলেই এখানে আসে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 4টে সাইট আছে, এর জন্য আমাদের ওই জায়গার ট্যুরিজম বৃদ্ধি পাবে, ওই জায়গার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটাও আস্তে আস্তে ডেভেলপ হবে। ঠিক আছে, এবার চলো আমরা আলোচনা করে নিই যে সাংস্কৃতিক সাইট যেগুলো ভারতে আছে, বা যেগুলো মিশ্র সাইট আছে, বা যে প্রাকৃতিক সাইটগুলো আছে সেগুলো কী কী এবং কত সালে এগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। দেখো, তোমরা একটা কাজ করবে যে একটা তোমরা ম্যাপ কিনে নেবে এবং এইভাবে ম্যাপে কোথায় কোন সাইটগুলো আছে সেইগুলো কিন্তু পয়েন্ট আউট করে নেবে। এতে তোমাদের মনে রাখতে কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে, সমস্ত সাইট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট নয়, শুধু যে সাইটগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলোই কিন্তু এই স্লাইডে যোগ করেছি। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে আপাতত একটা নোট করে নাও এবং এরপর ম্যাপে গিয়ে ম্যাপ পয়েন্টিং করে নাও। দেখবে তোমাদের এই জিনিসটা একদম পুরোপুরি মনে থেকে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম সাইট কি? অজন্তা গুহা। অজন্তা কোথায় আছে? মহারাষ্ট্রে। ঠিক আছে, এই নিয়ে যে এক্সট্রা কিছু তথ্য আছে যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি এখানে যোগ করে দিয়েছি। ঠিক আছে, দেখো অজন্তা গুহা যে চিত্রগুলো আছে যেগুলো খোদাই করা হয়েছিল, এগুলো কত শতাব্দীতে খোদাই করা হয়েছিল? 2য় শতাব্দীতে খোদাই করা হয়েছে। এগুলো মেনলি কোন ধর্মতে বিলং করে? বুদ্ধ ধর্মের যে জাতকের কথা আছে সেগুলো কিন্তু এই গুহাচিত্রে ফুটে উঠেছে। ঠিক আছে, অজন্তার গুহা চিত্রগুলো কেন বিখ্যাত? এগুলো হচ্ছে দেয়াল চিত্র অথবা ফ্রেস্কো চিত্রলেখার জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা হলো একটা। সেকেন্ড কি আছে?
অজন্তার পর ইলোরা। ইলোরার গুহাচিত্র কি আছে দেখো। ইলোরার মধ্যে যেটা মেন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কৈলাসনাথ টেম্পল। এটা থেকে বারবার কিন্তু প্রশ্ন এসছে। প্রথম কি আছে, এটা কে তৈরি করে? প্রথম কৃষ্ণ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। প্রথম কৃষ্ণ কোন রাজবংশের রাজা ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের, ঠিক আছে। এইটা ভিভিআই, এই লাইনটা, এটা তোমরা অবশ্যই মনে রাখো। এইটা থেকে আবার প্রশ্ন জিজ্ঞেস করবে। পরেরটা কি আছে, এলিফ্যান্টা কেভ, মহারাষ্ট্র। বোম্বে থেকে লঞ্চে করে যেতে হয়। তোমরা চাকরি পাওয়ার আগে বা পরে অবশ্যই কিন্তু এই জায়গাগুলি একবার করে ঘুরে আসবে, দেখবে অসাধারণ জায়গা এগুলো, ঠিক আছে। এলিফ্যান্টা কেভ এটা কোথায়? মহারাষ্ট্রে। এইটুকুনি এর ইম্পর্টেন্স, এর বাইরে এটা জিজ্ঞেস করবে না কিছু এটা থেকে। এরপর হচ্ছে ফেমাস, খুবই ফেমাস, উড়িষ্যার সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির। তো এইখান থেকে যে প্রশ্নটা জিজ্ঞেস করে, এই কোণার্কের সূর্য মন্দির কে স্থাপন করেছিল বা কোন রাজবংশের এইটাকে স্থাপন করেছিল, ঠিক আছে। এখানে হচ্ছে রাজবংশটা হচ্ছে গঙ্গা রাজবংশ, এবং কে করেছিল? প্রথম নরসিংহদেব। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটাকে আমরা ব্ল্যাক প্যাগোডা বলি, এটা মাথায় রাখবে। এখানে দেখবে 24টা চাকা আছে আর 7টা ঘোড়া আছে। 7টা ঘোড়া এখানে সপ্তাহে 7টা দিনের প্রতীক। আর 24 চাকা 24টি পক্ষ, মানে 24 ঘন্টা, দিনের যে 24টা ঘন্টা আছে সেটাকে ইন্ডিকেট করে। নেক্সট এইটা খুব ইম্পর্টেন্ট, খাজুরাহের স্মৃতিস্তম্ভ, ঠিক আছে। খাজুরাহ গ্রুপ অফ টেম্পলস, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। এবং এটা কারা তৈরি করেছিল? চান্দেল্লা ডাইনেস্টি, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট করবে এটা, খুব ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের তাজমহল কত? 1883 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। কে তৈরি করেছিল? মুঘল সম্রাট শাহজাহান, ঠিক আছে। নির্মাণকাল তোমাদের লাগবে না। এইটা নির্মাণের কারণটা তোমরা অবশ্যই পড়ে রাখবে। তোমরা অবশ্যই জানো যে কেন তৈরি হয়েছিল। তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার জন্য এই সমাধি তৈরি হয়, ঠিক আছে। কে তৈরি করেছিল এইটা? ওস্তাদ আহমেদ লাহোরি, ঠিক আছে। প্রধান স্থপতি কে? এটা কিন্তু জিজ্ঞেস করে বারবারই, তো এটাও মাথায় রেখো, ঠিক আছে। বাকি যেগুলো আছে সেগুলো একবার করে চোখ পড়ে নিও, কিন্তু ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর আছে আগ্রা ফোর্ট, সেটা। এটা থেকে যে প্রশ্নটা বারবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে এটা কে তৈরি করেছিল? আকবর তৈরি করেছিল। কত সালে তৈরি করেছিল? 1565 সালে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের বারবার জিজ্ঞেস করে। এরপরে কি আছে? লালকেল্লা। লালকেল্লা কেন এত ইম্পর্ট্যান্ট দেখো। 15ই আগস্ট কিন্তু আমাদের যে স্বাধীনতা পাই, সেখানেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী এখান থেকেই পতাকা উত্তোলন করেছিল। এখনও পর্যন্ত কিন্তু এই কালচারটা বজায় আছে, ঠিক আছে। আর এটা কে তৈরি করেছিল? মুঘল সম্রাট শাহজাহান। ওকে, লালকেল্লা আর আগ্রা ফোর্টের মধ্যে কিন্তু ঘোলাবে না। এরপর হচ্ছে হুমায়ুন টুম্ব। এখান থেকে যে প্রশ্নটা আসছে, হুমায়ুন কে এটা তৈরি করেছিল? বেগা বেগম হচ্ছেন হুমায়ুনের স্ত্রী, ইনি এটিকে তৈরি করেছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি থেকে আমাদের যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা কে তৈরি করেছিল, ঠিক আছে। নির্মাতা আকবর, ভিভিআই, ঠিক আছে। এরপর এর ভেতরে কি কি আরও স্ট্রাকচার আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কি কি আছে দেখো, বুলন্দ দরওয়াজা, দেয়ানি খাস, দেয়ানি আম, পাঁচমহল, যোধাবাই প্যালেস, এগুলো আছে, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট। এইবার ফতেপুর সিক্রি কেন তৈরি হয়েছিল? আকবর যখন গুজরাট জয় করে, তারপর এই ফতেপুর সিক্রি বা সিটি অফ ভিক্টরি উনি তৈরি করেছিলেন, সেই গুজরাট বিজয়ের ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য। আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান এখানে দেখো। আকবরের যে পুত্র ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীর কিন্তু এই ফতেপুর সিক্রিতে জন্মায়। আর আকবরের সেই বিখ্যাত যে নতুন ধর্ম প্রচার করেছিলেন দ্বীন-ই ইলাহি, সেটা কিন্তু আকবর এখান থেকেই প্রচার করেছিলেন, ঠিক আছে। নেক্সট এবার চলে যায় হাম্পির যে মন্দির আছে, এইটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে। এটা কোথায় অবস্থিত? কর্ণাটকে।
এটা কি জন্য বিখ্যাত? হাম্পি শহরটা ছিল বিজয়নগর যে সাম্রাজ্য তার হচ্ছে রাজধানী, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা বিখ্যাত ছিল, এটা কিন্তু ভুলবে না। এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে বিজয়নগর সাম্রাজ্য কারা স্থাপন করে? এটা হচ্ছে হরিহর ও বুক্কা, ঠিক আছে? এটা কত সালে স্থাপিত হয় সেটাও মাথায় রাখবে। আর একটা জিনিস, এই সাম্রাজ্যটা ধ্বংস হয়েছিল কিভাবে? এই 1965 সালে তেলিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কটা লাইন কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখবে। নেক্সট হচ্ছে কুতুব মিনার। দেখো, কুতুব মিনার থেকে প্রথম যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে কুতুব মিনার কার স্মৃতিতে তৈরি হয়েছিল? কুতুব মিনার তৈরি হয়েছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, ঠিক আছে? কুতুবউদ্দিন আইবক এই নির্মাণটা শুরু করলেও শেষ হয়েছিল কিন্তু ইলতুৎমিশের সময়, ঠিক আছে? পরে এটা যখন আবার ক্ষতিগ্রস্ত হয়, ফিরোজ শাহ তুগলক এটাকে কিন্তু রেনোভেট করে, আর এর যে 5th ফ্লোর আছে সেইটা কিন্তু উনি তৈরি করেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকেও প্রশ্ন এসেছে। তো চলো নেক্সট চলে যায়। পরবর্তী হচ্ছে সাঁচির বুদ্ধ স্তূপ। এখানে সাঁচির যে বৌদ্ধ স্তূপ এটা কে নির্মাণ করেন? মৌর্য সম্রাট অশোক। আর ভারতের যে এমব্লেম, যে অশোকের যে লায়ন পিলার, সেটা কিন্তু এর কাছেই পাওয়া যায়। সাঁচি স্তূপ হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এইটা কিন্তু বারবার জিজ্ঞেস করছে সাঁচি স্তূপ কোথায়। এরপর হচ্ছে মহাবোধি টেম্পল, বিহার। এখানে কি হয়েছিল? এখানেই সিদ্ধার্থ তার দিব্যজ্ঞান লাভ করে গৌতম বুদ্ধে রূপান্তরিত হয়েছিল, ঠিক আছে? এটা বুদ্ধদের একটা খুবই বিখ্যাত ধর্মস্থল। বিহারে এটা কোথায় অবস্থিত? এটা বিহারে অবস্থিত, ঠিক আছে? এরপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে নালন্দা। নালন্দা থেকে যে প্রশ্নটা বারবার আসে যে নালন্দা কে ধ্বংস করেছিল? বখতিয়ার খিলজির নেতৃত্বে কিন্তু নালন্দা ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে হয়? আনুমানিক 1200 খ্রিস্টাব্দে। আর একটা জিনিস আছে যে এর প্রতিষ্ঠাতাকে, নালন্দা ইউনিভার্সিটি তখনকার দিনের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, তা প্রতিষ্ঠা করেছিলেন কে? গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে? পরিব্রাজক হিউয়েনসাং এইখানে এসেছিলেন, ঠিক আছে? এইটাও ইম্পর্টেন্ট। এরপরে আছে রানিকা ভাব, এটা গুজরাটে অবস্থিত। তোমাদের জন্য প্রশ্ন রইল, তোমরা কমেন্টে উত্তর দাও, কত টাকার নোটে এই রানিকা ভাবের যে চিত্র মুদ্রিত আছে? চলো পরবর্তী স্লাইডে চলে যায়। পরবর্তী স্লাইডে আছে ধোলাবিরা। দেখো, ইতিহাসে একটা প্রশ্ন বারবারই জিজ্ঞেস করে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন সাইটের ইরিগেশন সিস্টেম খুবই বিখ্যাত বা সবচেয়ে ভালো জল নিকাশি ব্যবস্থা আছে? সেটা হলো এই ধোলাভিরা। এই প্রশ্নটা কিন্তু WBCS-এ বেশ কিছুবার জিজ্ঞেস করেছে, এটা তাহলে মনে রাখবে। এইটা হচ্ছে উন্নত জল সংরক্ষণ ও জল নিষ্কাশন ব্যবস্থার জন্য বিখ্যাত। কোথায় অবস্থিত এটা? গুজরাটে। এই দুটো পয়েন্ট মনে রাখলেই তোমাদের হবে। এরপর হচ্ছে 2018 সালে এসছে মুম্বাই যে স্টেশনটা আছে, মুম্বাই স্টেশনটা, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এসেছিল। এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে 2019 এবং 20 সালে আমাদের SSC পরীক্ষায় এটা কিন্তু জিজ্ঞেস করেছিল। নেক্সট স্লাইড, যন্তর মন্তর। তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে যে এই যন্তর মন্তর কোথায় অবস্থিত, ঠিক আছে? তোমাদের উত্তর হবে জয়পুর, রাজস্থান, ওকে? এরপর VVI আবার তোমাদের এখানে জিজ্ঞেস করবে, কারণ 2023 সালে এই শান্তিনিকেতনটা বিশেষ করে পশ্চিমবঙ্গের গর্ব বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত শান্তিনিকেতন, এইটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছিল। তোমরা আমাকে এখানে বলবে যে এই শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? এটা কমেন্টে তোমরা জানাও, এটা থেকেও বারবার প্রশ্ন এসছে কিন্তু। নেক্সট হচ্ছে এইবার আমরা চলো, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তোমাদের কালচারাল সাইট এবং হিস্টোরিক্যাল সাইট, ওকে? এইবার যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক যে জায়গাগুলোকে
প্রাকৃতিক ঐতিহ্য যে জায়গাগুলো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান করে নিয়েছে। প্রথম হচ্ছে কাজিরাঙ্গা উদ্যান। কোথায় অবস্থিত? আসামে। এইটা কেন বিখ্যাত? এটা একশৃঙ্গ গন্ডারের জন্য এইটা খুবই বিখ্যাত, ভারতের একমাত্র স্থান যেখানে পাওয়া যায়। কত সালে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এসেছিল? 1985 সালে। এটা কিন্তু মনে রাখো। নেক্সট সুন্দরবন। সুন্দরবন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। দেখো, সুন্দরবন 1987 সালে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এটা বিখ্যাত কেন? বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এছাড়া যে সুন্দরী গাছ পাওয়া যায় সেখান থেকে কিন্তু এই জঙ্গলের নাম এসছে। ঠিক আছে, এছাড়া এই প্রশ্নটা কিন্তু বারবার আসে যে সুন্দরবনকে কবে আমরা টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1973 সালে। তারপর হচ্ছে নন্দা দেবী অফ ভ্যালি অফ ফ্লাওয়ার্স। দেখো, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের অবস্থিত উত্তরাখণ্ডে। ইউকে মানে উত্তরাখণ্ড। ঠিক আছে, এটাই তোমাদের জিজ্ঞেস করবে। আর নন্দা দেবী কেন আরও ইম্পর্টেন্ট? আমাদের মেন যেটা সেটা হচ্ছে হিমালয়ান ক্লাইডেড লেপার্ড, তুষার চিতা। এইটা কিন্তু নন্দা দেবীতে পাওয়া যায়। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বারবার তোমাদের জিজ্ঞেস করেছে। যখন ওই ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ করবো তখন আবার এই দুটো নাম চলে আসবে। তো চলো নেক্সট স্লাইডে চলে যায়। কেওলাদেও জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত? রাজস্থানে। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট, এইটুকুনি পড়বে। এটা নিয়ে বেশি কোনো আর প্রশ্ন আসবে না। নেক্সট হচ্ছে আমাদের একমাত্র মিক্সড যে সাইটটা আছে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? আমাদের কাঞ্চনজঙ্ঘা এটা আমাদের সিকিমে অবস্থিত। ঠিক, এটাও দেখো তুষার চিতা মানে ওই হিমালয়ান ক্লাইডেড লেপার্ডের জন্য বিখ্যাত। আর সিকিম কিন্তু আর একটা জিনিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। শুধু সিকিম না, নর্থ ইস্ট যে 7 সিস্টার্স আছে সেইগুলোও ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে অর্কিডের জন্য। ঠিক আছে, আমাদের প্রশ্ন রইল এই যে 7 সিস্টার্স বললাম, এই 7 সিস্টার্সে যে 7টা স্টেট আছে সেই 7টা স্টেটের নাম তোমরা আমাকে কমেন্টে জানাও। তো চলো এরপরে এটা হচ্ছে ভিভিআই। ভারতের 3টে জায়গায় কিন্তু পাহাড়ের যে টয় ট্রেন আমরা বলি, দার্জিলিং টয় ট্রেন, সেরকম চলে। 3টে জায়গা কোথায় কোথায়? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর হিমাচল প্রদেশে। পশ্চিমবঙ্গের যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আছে এটা 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে। তারপরে কি নীলগিরি মাউন্টেন যে টয় ট্রেন আছে সেটা 2005-এ, এবং তারপরে হচ্ছে কালকা সিমলা রেলওয়ে, খুব ফেমাস। এটা কিন্তু 2008 সালে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে। ঠিকগুলো কিন্তু মনে রাখবে, এই সাল থেকেই কিন্তু প্রশ্ন আসে। পরেরটা হচ্ছে আমাদের অহোম ডাইনেস্টি। কোথায়? আসামের। এখানে আমার মিস হয়ে গেছে, আমি জায়গাটার নাম দিইনি, রাজ্যের নাম লিখে নিও তোমরা, আসাম। এই সাইটটা হচ্ছে যে ময়দানস। এটা কি অহোম ডাইনেস্টির যে শিল্প স্থাপত্য, সেই শিল্প স্থাপত্যের জন্য কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এটা জিজ্ঞেস করতেই পারে। 2024 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। তো এটাও এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর কি আছে? মারাঠারা, তোমরা ইতিহাসে পড়েছো বাবা, ইতিহাসে পড়বে যে মারাঠা সাম্রাজ্যের উত্থান। ঠিক আছে, শিবাজি এবং মারাঠা সাম্রাজ্যের উত্থান। সেই সময় তারা মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রচুর কেল্লা তৈরি করে নিজেদের সামরিক শক্তির বৃদ্ধির জন্য। ঠিক আছে, এই কেল্লাগুলো 2025 সাল, একদম রিসেন্ট, এই বছরই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থান করে নেয়। ঠিক আছে, তোমাদের এখান থেকে জিজ্ঞেস করলে মোটামুটি এই সালটা হয়তো জিজ্ঞেস করবে। আর যে 12টা ফোর্ট আছে ওইগুলোর নাম আশা করি তোমাদের মনে রাখার দরকার হবে না, আমার যা মনে হচ্ছে, কারণ ওই রকমভাবে জিজ্ঞেস করবে না। হ্যাঁ, খুব জিজ্ঞেস করতে পারে যে শিবাজি যে ফোর্টে জন্মগ্রহণ করেছিল সেই ফোর্টটার নাম কি। ঠিক আছে, এটা হচ্ছে সেই ফোর্টেরই একটা অংশ, শিবাজি যে ফোর্টে জন্মগ্রহণ করেছিল। তো তোমরা হয়তো ওটা ইতিহাসে পড়বে। আর তোমরা আমায় কমেন্টে জানাও শিবাজি যে দুর্গে জন্মেছিল সেই দুর্গের নামটা কি। ওকে, মোটামুটি আমরা 34টা স্লাইড মতো মনে হয় করলাম। 44টা সাইটের আমাদের নাম দরকার নেই, কিছু সাইটেরই আমাদের নাম পড়তে হবে যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এর মধ্যে যেগুলো 2025 সালে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে একদম মুখস্থ করে রাখো, কারণ এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসবে। এবং বাকি যেগুলো
যেমন তাজমহল, আগ্রা ফোর্ট বা লালকেল্লা, এগুলো কিন্তু মাঝে মাঝেই জিজ্ঞেস করে যে কে তৈরি করেছিল বা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এগুলো হয়েছিল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।